116 জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে। আমি সরকারকে অনুরোধ করব, এই তুরিন আফরোজের কোনো জামিন হবে না। তুরিন আফরোজের সকল অন্যায় সামনে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে 116 জন আলেমের তালিকা করা সেই আওয়ামী লীগ আইনজীবী তুরিন আফরোজ তিনি গ্রেপ্তার হয়েছেন। প্রিয় দর্শক, সে ছিল ইসলামের দুশ্মন, জামাত ইসলামের দুশ্মন। আপনারা জানেন যে 2013 সালে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত গঠন করা হয়েছিল শুধুমাত্র জামাত নেতাদেরকে হত্যার জন্য, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই আওয়ামী লীগ সরকার তুরিন আফরোজকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। তো এই প্রসিকিউটর তুরিন আফরোজের সহযোগিতায় আওয়ামী লীগ সরকার মিথ্যা সাক্ষীর মাধ্যমে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে ডক্টর ফয়জুল হক এই যে 116 জন আলেমকে নিয়ে যে তুরিন আফরোজ যে চক্রান্ত করেছিল, জঙ্গি নাম দিয়ে যে তালিকা করেছিল, সে ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ডক্টর ফয়জুল হক। চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। 116 জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা। আপনারা জানেন, এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে। আমি সে নিয়ে বহুবার টকশো করেছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম, মানে এক বাক্যে যারা আলেম, বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত, কওমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কিংবা জামাত, হেফাজত, চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত, এই সর্বঘরানার এক বাক্যে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে, তাদের মধ্য থেকে 116 জনের নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিন আফরোজ এবং বিচারপতি মানিক। বিচারপতি মানিক ছিলেন সেই জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আর তুরিন আফরোজ ছিলেন সেক্রেটারি তথা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে 2022 সালের 11ই মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর হাতে একটি শ্বেতপত্র তুলে দেন গণকমিশন, যেই গণকমিশনটার সদস্য সচিব হচ্ছেন এই তুরিন আফরোজ, এবং এই গণকমিশনের মূল দায়িত্ব পালন করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারম্যান হিসাবে। এবং তাদের 5 সদস্যের একটা কমিটি সেখানে গিয়ে তখনকার সময় এই আলেমদের তালিকা তৈরি করে তাদের হাতে জমা দেন। কত বড় ধৃষ্টতা! চিন্তা করে দেখেছেন যে আলেমদের তালিকা, বাংলাদেশে আলেমরা এমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে যে আলেমদেরকে জঙ্গি, সন্ত্রাস বিভিন্ন নামে বেনামে দিয়ে তাদের এগুলোকে উৎসাহ যোগাচ্ছে। এই আলেমরা এগুলো বলে বাংলাদেশের আলেমদের তালিকা করলো কোন সময়? আওয়ামী লীগের 2022 সালে। তো যেই আওয়ামী লীগ এই কার্যক্রম আপনার করলো, যেই আওয়ামী লীগের সময় এই তালিকাগুলো হলো, সেই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়েছে, দুষ্কৃতি হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই। তারা আবার 116 জন আলেমের নামে শ্বেতপত্র প্রকাশ করে। দেখেন, জঙ্গি ও অর্থায়নে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের অভিযোগে, মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট নাকি আলেমরা করে, অথচ আলেমরা বাংলাদেশে না থাকলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিই তো রক্ষা হতো না। আমরা ঈদের নামাজে যাই, আমরা জুমার নামাজে যাই, প্রতিটা মুহূর্ত যে খুতবাগুলো শুনি, তার মানে কি? আমরা সেখানে কি শুনি? সুশৃঙ্খলভাবে চলতে হবে, দেশকে ভালো রাখতে হবে, ধর্ম পালন করতে হবে, কর্মময় জীবন গঠন করতে হবে, পরিবারে শান্তি রাখতে হবে, সমাজটাকে বিনির্মাণ করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। এই আলোচনাগুলো যারা করেন তারা হয়ে গেলেন কি? জঙ্গি অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী। এই ছিল আওয়ামী লীগের সময় ট্যাগিং এর রাজনীতি। এবং তারা সেই সময় একটা ওয়াইজিনদের তালিকা প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশনে জমা দেয়, এবং সেটা দেয় ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। মানে তারা একটা গণকমিশন করেছে, তাও আবার কি মৌলবাদী সন্ত্রাস, এই মৌলবাদী সন্ত্রাস নাম লাগিয়ে তাদের মাধ্যমে একটি, মানে তাদের বিরুদ্ধে একটি গণকমিশন তারা বানিয়েছে। আবার কারা? ঘাতক দালাল নির্মূল কমিশনের সমন্বয়ে। আপনারা জানেন এই ঘাদানিক নিয়ে অনেক বক্তব্য আছে। এরা সবগুলো হচ্ছে মুরগি চোর, এগুলো সবগুলো হচ্ছে যুদ্ধাপরাধী। এরা কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো নাম কামালা কোনো ব্যক্তি ছিলেন না। তারা প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। তারা এসে আলেম ওলামার বিরুদ্ধে লেগে গেলেন এবং আলেমদের তালিকা তৈরি করলেন। এবং মজার বিষয় কি, বাংলাদেশের এই জঙ্গি অর্থায়ন এগুলো নিয়ে 2200 পৃষ্ঠার তৎকালীন সময় 2200 পৃষ্ঠা তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে। তার মধ্যে 760 এবং 761 নম্বর পৃষ্ঠায় এই 116 জনের নাম আবার উল্লেখ করে দিয়েছে যে এরা হচ্ছে এই জাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এদেরকে ব্যান্ড করতে হবে, তথা তাদের নামের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে দুদক তাদের কাছে যাতে তাদের আয়ের উৎস দেখে, তাদের কার্যক্রম বন্ধ করে, তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশনে যায়, এই কাজ তারা শুরু করেছিল। আমি তৎকালীন সময় টকশোতে বলেছিলাম যে বাংলাদেশে এই যে তুরিন আফরোজ, তারপরে আপনার কালামানিক, এরা এই টাকা কোথায় পেল? এই 2200 পৃষ্ঠার যে ওয়ার্ক করেছে,
এই ওয়ার্কেরই তো তদন্ত করা উচিত। তাকে কোন এজেন্সি এই টাকাটা দিল? আলেমদের বিরুদ্ধে আপনি যে তালিকা করলেন, আপনি কওমি মাদ্রাসায় গেলেন, তারা বলেছেন যে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছে, সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছে। তোমাকে প্রথম কথা হচ্ছে, তোমার কে অধিকার দিয়েছে কওমি মাদ্রাসাগুলোতে ভিজিট করার? তোমাকে কে অধিকার দিয়েছে আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আলেম ওলামার জায়গাগুলো ভিজিট করার? তুমি কার ভিত্তিতে এই তদন্ত কমিশন গঠন করেছো? বাংলাদেশে চুরি হলে, ডাকাতি হলে, সন্ত্রাসী হলে, চাঁদাবাজি হলে তদন্ত কমিশন হয়, হলে সেটা রিপোর্ট প্রকাশ হয়, 2200 পৃষ্ঠার হয়। কিন্তু আলেমরা, বাংলাদেশের সুবক্তা যারা বাংলাদেশের ভালো মানুষ ছিলেন, তাদের তালিকা করতে ওনারা কমিশন গঠন করে হাজারো প্রতিষ্ঠান ভিজিট করেছে। তারপরে এই যে 2200 পৃষ্ঠার একটা বিশাল রচনা সমগ্র রেডি করলেন, এটার মধ্যে যে এত বড় তালিকা করলেন, এই টাকা পাইলেন কোথায়? জবাব তারা দিতে পারে নাই। এই তুরিন আফরোজ হচ্ছে সেই তুরিন যে তার আপন মাকে ঘর থেকে বের করে দিয়েছিল। পত্রপত্রিকা আছে, সার্চ করে দেখেন। সংসারে শান্তি নাই, অশান্তির মূল এরা হচ্ছে কালামানিক। এই মানিকের সাথে হচ্ছে এদের সম্পর্ক। এই তুরিন আমার ভয়তে টকশোতে তখন আসে নাই, 2টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, সেখানে তিনি উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেছিলেন যে ডক্টর ফয়জুল থাকলে সেখানে যাবে না। নিশ্চয়ই আপনারা সেই সময়কার টকশো লাইভগুলো দেখেছেন। আমি স্পষ্ট প্রতিবাদ করেছিলাম যে আলেম সে যে ঘরানার হোক, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে কেউ যেতে পারবে না, কারণ তারা এই দেশের সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে যদি কিঞ্চিত পাওয়া যায়, তাই আলেম কি পাওয়া যায়? আমি বলছি না যে আলেম মানে একেবারে নিষ্কুলুষ, তার কোনো ভুল নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। কিন্তু যেই অভিযোগে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, এই ভুলগুলো তো আলেমদের মধ্যে নাই। এই ভুলগুলো তো মিথ্যা। তারা তো জঙ্গিবাদ তৈরি করে না, তারা তো জঙ্গির অর্থায়ন দেয় না, তারা তো সন্ত্রাসবাদ করে না, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার আগে তারাই মিছিল করে। এই যে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আলেমরা কথা বলে, প্রত্যেকটি। গতকালকের মিছিল হয়েছে কোনো এক জায়গায়, আওয়ামী ষড়যন্ত্রকারীরা চুরি চারামি করতে চেয়েছে, আলেমরা প্রতিবাদ করেছে, সবাই বলেছে গ্রেপ্তার করো। বাংলাদেশের যে কোনো ইস্যুতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেমরা মাঠে নামে। এই 5ই আগস্টের পূর্বেও আলেমরা মাঠে নেমেছে, ফ্যাসিবাদের পতনের জন্য আলেমরা মাঠে নেমেছে। আলেমের কি স্বার্থ আছে? তারা কি মন্ত্রিত্ব চায় না, এমপিত্ব চায় নাকি? তারা কি জন্য? কিছুই না, তারা চায় শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। সেই আলেমদের বিরুদ্ধে এই তুরিন আফরোজরা বিশাল ভলিউম তৈরি করে তারপরে এরকম করে রিপোর্ট করেছে। সেই তুরিন আফরোজ গতকালকে গ্রেপ্তার হয়েছে। এই তুরিন আফরোজকে গ্রেপ্তারের জন্য আমি আহ্বান জানিয়েছিলাম আওয়ামী লীগের আমলে। এরা সমাজের কীট, বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটি মূল কাজ হচ্ছে এই তুরিনদের কাজ। এই তুরিনরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কোনো শান্তি আসবে না। এই কালামানিকরা যতদিন থাকবে বাংলাদেশে কোনো শান্তি আসবে না। তুরিন এবং কালামানিকদেরকে যেখানে পাবেন সেখান থেকে অ্যারেস্ট করে আপনার দেওয়া উচিত। এখন দুইজনই জেলে, কিন্তু এদেরকে আরো আগেই দেওয়া উচিত ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় সেটা আমরা পারিনি কেন? আওয়ামী লীগ এমন একটি সংগঠন ছিল, তারা এরকম করে গুপ্ত অনেক সংগঠন দাঁড় করিয়ে তাদের মাধ্যমে আলেম ওলামার মধ্যে বিভাজন তৈরি করতো, আলেমদেরকে জেলের মধ্যে রাখতো। বহু আলেম তৎকালীন সময় 116 জন আলেমের মধ্যে অনেক আলেম তখন জেলে ছিল, তাদের নাম পর্যন্ত এখানে প্রকাশ করেছে। এমনকি এই আলেম যে প্রকাশ করেছে, আমি অবাক হয়েছি, আলেমের মধ্যে অনেক আলেম আছে যারা মূলত যেই আলেমদেরকে আওয়ামী লীগ চোখে দেখতে পারে না সেটা না, তার বাহিরেও কিছু আলেম। তার মানে দাঁড়াচ্ছে যে এটা একটা বিদেশি সংস্থার কাজ। আলেম বলতেছে যেহেতু ইসলামের কথা বলবেই, হোক না একটু জামাত বিরোধী, হোক না একটু অন্য কিছু, তারপরেও সে যেহেতু ধর্মের কাজ করবে, ওর নাম তালিকায় রাখা দরকার, ওকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তার মানে কি দাঁড়ালো? যে আলেম, দাড়ি, টুপি ছিল ওদের টার্গেট। ওদের টার্গেট কোনো ব্যক্তি গোষ্ঠী ছিল না। চরমনায়ের পীরের নাম সহ, কামাল উদ্দিন জাফরি সাহেবের নাম সহ, কওমি বড় বড় হক্কানি আলেমদের নাম সহ এদের নাম এখানে প্রকাশ করেছে। 116 জনার, পড়তে গেলে লম্বা নাম, এটা আমি পরে সময় নষ্ট করতে চাই না। আমি যে কারণে বলতে চাই যে আজকের এই ধরনের একটি চরম মাত্রার ধৃষ্টতাকারী সেই নারী ব্যারিস্টার তুরিন আফরোজ গতকালকে গ্রেফতার হয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, এই তুরিন আফরোজের কোনো জামিন হবে না। তুরিন আফরোজের সকল অন্যায় সামনে নিয়ে আসেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশে ধর্ম অবমাননার জন্য দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করা হয়, অথচ যিনি 54 বছর পর্যন্ত মাহফিল করেছে, তাফসির মাহফিল, ধর্ম রক্ষার জন্য, তারপরে তাকে জেলের মধ্যেই মৃত্যুবরণ করতে হয়েছে। আজকের এভাবে করে আলেমদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, শাহবাগ তৈরি করেছে, সমস্ত জায়গায় সমস্ত ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার করেছে। অতএব আমাদের উচিত কি? আমাদের উচিত সকল ষড়যন্ত্রবাজদের মুখোশ উন্মোচন করে দেয়া এবং এই ষড়যন্ত্রবাজদেরকে এখন গ্রেপ্তার করিয়ে তাদেরকে জেলে নেওয়া, জেলে নিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি তাদের হাতে বুঝিয়ে দেয়া। নিশ্চয়ই আপনাদের মনে আছে কি দুর্বিষহ জীবন গিয়েছে। আলেমদেরকে গ্রেপ্তার করতো হাতে বেরুয়া, মাথায় হেলমেট, পায়ের সাথে কি বলে রড বেঁধে দিয়ে তারপরে গ্রেপ্তার করতো এবং তাদেরকে অন্যায়ভাবে জঙ্গি সাজিয়ে জেলের মধ্যে রাখতো। আর আজকের তরুণরা এখনো হেসে বেড়ায়, এখনো ওদের সকল ষড়যন্ত্রবাজরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে, চলছে, প্রতিদিন চলছে। আমাদের তাহলে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে সেখান থেকে এখন এই মানুষদেরকে গ্রেপ্তার এবং আইনের মাধ্যমে আনার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কারো উপরে অন্যায় জুলুম চাপিয়ে দিতে চাই না, কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করেছিল, যারা শাহবাগ তৈরি করেছিল, যারা আলেমদেরকে বিনা বিচারে হত্যা করেছিল, তাদেরকে তো আর মুক্তি দেওয়া যায় না। অতএব এই পরিবারের হক ঠাকানো মানুষ, এই যারা সমাজে বিশৃঙ্খলা মানুষ,
তাদেরকে সরকার দ্রুত গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় আনবে, সেটা আমি প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।